আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেনাল ফিজিওলজির পঞ্চম ক্লাস। ঠিক আছে? এবং আমরা আজকে মেইনলি কথা বলবো যে আমাদের কিভাবে এবং কখন কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হয় এবং কখন হচ্ছে ডাইলিউটেড ইউরিন ফর্মেশন হয়। তাছাড়া আমরা কথা বলবো আমাদের মিকচুরেশন রিফ্লেক্স এবং এর অ্যাবনরমালিটি নিয়েও। ঠিক আছে? ওকে। তো আমরা চাইলে শুরু করতে পারি। প্রথম কথা দেখেন, আমরা এখানে জানি যে আমাদের কিছু নেফ্রন কর্টেক্সে থাকে এবং কিছু নেফ্রন বেশিরভাগটা মেডুলাতে থাকে। ঠিক আছে? মানে কর্টিক্যাল নেফ্রন এবং হচ্ছে মেডুলারি নেফ্রন। এবং আমরা এটাও জানি যে আমাদের কর্টেক্সে ব্লাড সাপ্লাই অনেক বেশি। যে টোটাল যে ব্লাড সাপ্লাই তার 90 থেকে 95% হচ্ছে কর্টেক্সে এবং মেডুলাতে ব্লাড সাপ্লাই মাত্র 5% এর কাছাকাছি। ঠিক আছে? ওকে। তাহলে এই অল্প পরিমাণ ব্লাড সাপ্লাইয়ের জন্য কি হয়? এখানে অনেক বেশি সলিউট আটকে থাকতে পারে। ঠিক আছে? অনেক বেশি সলিউট আটকে থাকার কারণে এখানে কি হতে পারে? এখানে মেডুলাতে হাইপার অসমোলার কন্ডিশন ডেভেলপ করতে পারে। ঠিক আছে? মানে এই জায়গাটার ঘনত্বটা অনেক বেশি থাকে। ঠিক আছে? ওকে। তো এটাকে বলা হয় মেডুলারি হাইপার অসমোলারিটি। ঠিক আছে? মেডুলারি হাইপার অসমোলারিটি। ওকে। তাহলে মেডুলারি হাইপার অসমোলারিটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদের এটার একটা ভালো ইফেক্ট আছে, ব্লাড সাপ্লাই কম। ঠিক আছে? ওকে। তো যাই হোক, আমরা পরবর্তীতে কথা বলতে বলতে আমরা এগুলো নিয়ে আরও কথা বলবো। তো আমরা প্রথমেই দেখি যে আমাদের ইউরিনটা কীভাবে ফর্মেশন হয়। আমরা অলরেডি জেনে আসছি যে ইউরিন ফর্মেশনের 3টা ধাপ আছে। ইউরিন ফর্মেশনের যে ধাপগুলো, একটা হচ্ছে যে প্রথমে জিএফআর হয় বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। সেখান থেকে কিছু পরিমাণ কি হয়, অ্যাবজর্পশন হয় বা রিঅ্যাবজর্পশন হয়, টিউবুলার রিঅ্যাবজর্পশন। এবং এই টিউবিউলে কিছু পরিমাণ সিক্রেশন হয়। ঠিক আছে? টিউবুলার সিক্রেশন। এই 3টা মিলে আলটিমেটলি কি হয়, ইউরিন ফর্মেশন হয়। ওকে। তো এখন আমাদের এই যে ইউরিন ফর্মেশন হচ্ছে, আমাদের কোনো ক্ষেত্রে দেখা যায় এই ইউরিনের ঘনমাত্রাটা তুলনামূলক কম বা ঘনত্বটা কম, আর কখনো ইউরিনের ঘনত্বটা বেশি। কখন ইউরিনের ঘনত্ব কম থাকে? ধরেন আমরা অনেক বেশি ওয়াটার নিয়ে ফেলছি, ইনটেক করে ফেলছি। ঠিক আছে? আমাদের বডিতে ওয়াটার বেশি, বা শীতের সময় দেখবেন যে তুলনামূলক মনে হয় ইউরিনেশনটা বেশি হয়। ঠিক আছে? কারণ আমাদের তখন তো সোয়েটিং হচ্ছে না। ওই সোয়েটিংয়ে যে ওয়াটারটা লস হইতো তখন সেটা হতে পারতেছে না। এই জন্য দেখা যায় কি ওইটা ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে। ওকে। তো যখন আমাদের বডিতে ওয়াটার কন্টেন্ট বেশি থাকবে, তো এই এক্সেস ওয়াটারকে বডি বের করে দিতে চাইবে। এবং তখন এই এক্সেস ওয়াটারকে বের করে দিতে চাইলে তখন যে ইউরিনটা ফর্মেশন হবে ওটাকে বলবো কি, ওইটা হচ্ছে আমাদের ডাইলিউটেড ইউরিন। ঠিক আছে? কি ইউরিন? ডাইলিউটেড ইউরিন। ওকে। এখন কিভাবে ফর্মেশন হয় আমরা যদি একটু বলি। নর্মালি দেখা যায় কি যে এই যে পিসিটি, এই জিএফআর যখন তৈরি হয়, এই পিসিটিতে কি আসে, অনেকগুলো সলিউট সাথে পানি সবই আসে, তাই না? এবং এখান থেকে প্রায় 65% সলিউট এবং 65% পানি, মানে সমান অনুপাতে পানি এবং সলিউটগুলা অ্যাবসর্ব হয়ে যায়। ঠিক আছে? ওকে। এবং আমরা একটা কথা জানি যে আমাদের এই যে ব্লাড ভেসেলের যে অসমোলারিটি, মানে এখানে যে প্লাজমার যে অসমোলারিটি, সেটা হচ্ছে প্রায় 300 মিলিঅসমোল। ঠিক আছে? 300 মিলিঅসমোল পার লিটার। ওকে। তো দেখেন এখানে যখন ফ্লুইডটা আসতেছে, এখান থেকে কিন্তু একদম ইকুইভ্যালেন্ট বা হচ্ছে সমানুপাতিক হারে পানি এবং সলিউড অ্যাবজর্ব হয়ে যাইতেছে। তার মানে অ্যাবজর্ব হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি এখানে কনসেন্ট্রেশনের কোনো তারতম্য হইতেছে না। মানে এই জায়গাগুলোতেও আলটিমেটলি পিসিটিতে যে ইউরিন আসতেছে বা যে ফ্লুইডটা আসতেছে, আলটিমেটলি এর কনসেন্ট্রেশনও সেম থাকে, প্রায় 300 মিলিঅসমোল পার লিটার। ঠিক আছে? ওকে। তো এটা যখন নিচের দিকে যেতে থাকে, দেখেন নিচের দিকে যেতে থাকলে আমাদের এই মেডুলা থেকে, আমরা একটু আগেই বলে আসছি যে মেডুলাতে কিছুটা হাইপারঅসমোলারিটি থাকে। মানে উপর থেকে যত নিচের দিকে যাব হাইপারঅসমোলারিটি বাড়তে থাকবে। তো হাইপারঅসমোলারিটি যদি বাড়তে থাকে তার মানে কি, ধরেন আমি জাস্ট ধরে নিতেছি এইখানে অসমোলারিটি হচ্ছে 400, এখন এই কাছে আছে এখানে 300 লুপ অফ হেনরির ভেতরে। তখন কি করবে, এই লুপ অফ হেনরি থেকে ওয়াটারগুলো কি এদিকে ডিফিউজ হয়ে আসবে না? হ্যাঁ। এখন আপনি বলতে পারেন যে ভাই, এখান থেকে সলিউট তো এখানেও যেতে পারতো। প্রবলেমটা হচ্ছে সলিউট যাওয়ার জন্য কি, এখানে সলিউট যাওয়ার জন্য এখানে কোনো ট্রান্সপোর্টার থাকতে হবে। কিন্তু দেখা যায় এই যে এখানকার যে কোষগুলা, এই কোষের মধ্যে ওই ধরনের স্পেশাল কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকে না। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের কাছে যে অপশনটা, সেটা হচ্ছে আমরা এক্সট্রা পানিটা বের করে দিয়ে এখানে আমরা ওই অসমোলারিটিটা বাড়ায় নিতে পারি। ঠিক আছে? তাহলে লুপ অফ হেনরির এই জায়গাটাতে ধরেন আমাদের অসমোলারিটি বেড়ে গেল। তো এখানে ধরেন 400, এখানেও হয়ে গেল ভেতরে 400। আবার এখানে ধরেন মেডুলার অসমোলারিটি 600, তো এই জায়গাটাতেও মেডুলার যে টিউবুলার অসমোলারিটি হয়ে গেল 600। ঠিক আছে? ওকে। তো এমন তো হলো, এখানে কি হলো, পানি আলটিমেটলি বের হয়ে গেছে। এখন এটা আবার এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে যখন দেখেন থিক পার্ট অফ লুপ অফ হেনরির যে থিক পার্ট, এখানে কি আমাদের এই যে একটা সেল থাকে, এবং এই সেলে একটা স্পেশাল ধরনের ট্রান্সপোর্টার থাকে। সেই ট্রান্সপোর্টারটা কি করে, এই ট্রান্সপোর্টারটার মাধ্যমে আলটিমেটলি
আলটিমেটলি কি কি অ্যাবজর্ব হয়, একটা সোডিয়াম, একটা পটাশিয়াম এবং দুইটা ক্লোরাইড, ঠিক আছে, এগুলা অ্যাবজর্ব হয়। ওকে, এখানে কিন্তু কোনো ধরনের পানি রিঅ্যাবজর্পশন হয় না। আমি বলে রাখি, এই যে আমাদের এই যে লুপ অফ হেনলির যে অ্যাসেন্ডিং পার্ট এবং এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, বিশেষ করে আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এই জায়গাগুলোতে কোনো ধরনের পানি রিঅ্যাবজর্পশন হয় না, ঠিক আছে, কোনো ধরনের পানি রিঅ্যাবজর্পশন হয় না। এটা ম্যাটার করে না এখানে অ্যান্টি ডায়াবেটিক হরমোন আছে কি নাই, ঠিক আছে। ওকে, মেইনলি এডিএইচ এর উপর নির্ভর করে পানি রিঅ্যাবজর্পশন হয় হচ্ছে লেট ডিস্টাল টিউবিউল থেকে এই কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট, এই জায়গাগুলোতে। ওকে, ওকে, এখন দেখেন তাহলে আমাদের এখান থেকে কি হইতেছে, সলিউডগুলো অ্যাবজর্ব হইতেছে। তাহলে সলিউড যদি অ্যাবজর্ব হয়, তাহলে এখানে যে পানিটা বা যে লিকুইডটা আসছে সাথে সলিউড নিয়ে, সেখান থেকে সলিউডটা এদিকে অ্যাবজর্ব হইতেছে। তার মানে সলিউড যদি অ্যাবজর্ব হয়ে যায়, এখানে তো পানিটা কিছুটা বা এই উপাদান কিছুটা কি হইতেছে, ডাইলিউটেড হয়ে যাইতেছে, তাই না, ডাইলিউটেড হয়ে যাইতেছে। ওকে, তো তারপরে দেখা যাবে কি, আবার এটা যখন এদিক দিয়ে আসতেছে, আমাদের যে আর্লি ডিস্টাল টিউবিউলের যে সেল, এই আর্লি ডিস্টাল টিউবুলার সেল আবার কি করে, এরাও দেখা যায় আবার সোডিয়াম এবং ক্লোরিন এদেরকে অ্যাবজর্ব করে। তার মানে এখান থেকে যখন এখানে আসতেছে, এখানেও এখান থেকে সলিউট চলে যাওয়ার কারণে এই টিউবুলের ভেতরে যে লিকুইডটা, এটা আরেকটু ডাইলিউট হয়ে যাইতেছে, ঠিক আছে, মানে এর ঘনত্বটা আরেকটু কমে যাইতেছে। এবং এদিক দিয়ে যখন আসবে দেখা যাবে প্রায় প্লাজমা অসমোলারিটির 1/3, মানে হচ্ছে 100 মিলি অসমোল পার লিটার, এরকম থাকে এর ঘনমাত্রাটা, ঠিক আছে। ওকে, তো এই যে ঘনমাত্রাটা থাকে, এখন কথা হচ্ছে যে আমি কিন্তু বলছি এখানে পানি রিঅ্যাবজর্পশন হতে পারবে না। এখন পানি রিঅ্যাবজর্পশন হতে পারবে কোথায়, পানি রিঅ্যাবজর্পশন হতে পারবে আমাদের এই জায়গাটাতে, তাই না, এই জায়গাটাতে। এখন পানি রিঅ্যাবজর্পশন হতে পারবে কিনা এটা আবার ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের উপরে। কিন্তু আমাদের কথা কি, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কখন আসবে, যখন আমাদের বডিতে বেশি বেশি পানি ধরে রাখার দরকার, বা আমাদের ব্লাডের যে অসমোলারিটি সেটা হচ্ছে বেশি, তখন হচ্ছে এডিএইচ আসবে। এখন তো আমাদের পানি ধরে রাখার কোনো কারণ নাই, সেহেতু এডিএইচও আসবে না এবং এখানে কোনো ধরনের পানিরও রিঅ্যাবজর্পশন হবে না। তার মানে এখানে যে অসমোলারিটিটা আছে, এই অসমোলারিটির পানিটা আলটিমেটলি এদিক দিয়ে আসবে, আসলে এখান থেকে কোনো ধরনের পানি কিন্তু রিঅ্যাবজর্পশন হচ্ছে না। বাট দেখা যাবে কি, এখানে কিছু কিছু সলিউট রিঅ্যাবজর্পশন হয়ে যাইতেছে, বিশেষ করে সোডিয়াম এবং ক্লোরিন, ঠিক আছে। ওকে, তারপরে আরো যত নিচের দিকে যাইতেছে, এদিক থেকে কি হইতেছে, এই সোডিয়াম ক্লোরিন বা আরো কিছু কিছু রিঅ্যাবজর্পশন হয়ে যাইতেছে। এবং দেখা যায় আলটিমেটলি যে ইউরিনটা ফর্মেশন হয়, সেই ইউরিনটার প্রায় 50 মিলি অসমোল পার লিটার এরকম ঘনমাত্রার থাকে, ঠিক আছে, মানে ডাইলিউটেড থাকে সোজা কথা বলতে গেলে। তাহলে এটা কি, এই যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে আলটিমেটলি আমাদের ডাইলিউটেড ইউরিন ফর্মেশন হয়। এবং বলে রাখা ভালো, এই যে আমাদের এই পর্যন্ত আর্লি ডিস্টাল টিউবিল পর্যন্ত যে ঘটনাটা এখানে ঘটে গেছে, এই দুইটা ঘটনাই, এই পুরো ঘটনাই হচ্ছে কনসেন্ট্রেটেড এবং ডাইলিউটেড ইউরিনের ফর্মেশনের ক্ষেত্রে প্রায় সেম, ঠিক আছে। ওকে, তাহলে চেঞ্জটা হয় কোথায়, চেঞ্জটা হয় হচ্ছে এই জায়গাটাতে। এখান থেকে আমরা আরেকটা বিষয়কে ক্লিয়ার করতে পারি, সেটা হচ্ছে যে দেখেন এই যে জায়গাটা, এখানে লিকুইড ওয়াটারও আছে, সাথে হচ্ছে বিভিন্ন ইলেকট্রোলাইটও আছে, তাই না। তো এখান থেকে এই যে বিভিন্ন ধরনের সলিউটগুলো অ্যাবজর্ব হয়ে যেতেছে, এক্সট্রা যে ফ্রি ওয়াটারকে কি এদিক দিয়ে এদিকে পাস করে দিতেছে। এখানেও ঘটনাটা সেম, তাই না, যে এখান থেকে কি ফ্রি ওয়াটারকে এদিকে পাস করে দিতেছে, বাট সলিউটগুলোকে রেখে দিতেছে। এই যে সলিউটগুলোকে রেখে দিয়ে ফ্রি ওয়াটারকে পাস করে দিতেছে, ঠিক আছে, এটাকেই বলা হয় কিন্তু ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স, ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স। আমার প্রিভিয়াস ক্লাস করে থাকলে সেটা কিন্তু আমি অলরেডি এই এই জায়গাটাতে বুঝাই ফেলছিলাম, ঠিক আছে, এই জায়গাটাতে বুঝাই ফেলছিলাম। ওকে, যেন বুঝতে সুবিধা হয়। বাট অ্যাকচুয়াল ঘটনাটা কোথায় ঘটে এই ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্সের, সেটা কিন্তু এই আর্লি ডিস্টাল টিউবিউল আর হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলিতে, ঠিক আছে, যে এই জায়গাটাতে দেখেন আলটিমেটলি ইউরিনটাকে কি করতেছে, ডাইলিউট করতেছে, এবং এই জন্য এটাকে কিন্তু ডাইলিউটিং সেগমেন্টও বলা হয়। ওকে, তো এই ডাইলিউটিং সেগমেন্টের কারণে আলটিমেটলি এই সলিউটগুলো অ্যাবজর্পশন করার কারণে কিছু ফ্রি ওয়াটারকে এদিক থেকে এদিকে পাস করে দিতেছে, সেটাকে আমরা বলতেছি ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স। ওকে, এখন আমরা যদি একটু বইয়ের সাথে মিলাই, দেখেন আমাদের বইয়ে হচ্ছে কি কথাটা বলছে যে এই যে পিসিটিতে যখন বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট অ্যাবজর্ব হয়, তার সাথে সাথে ওয়াটারও অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে। ওকে, এই জন্য এখানে থাকে কি, পিসিটিতে আইসোসমোলার থাকে বা অসমোলারিটি সেম থাকে। এটা যখনই নিচের দিকে নামতে থাকে, এই মেডুলার অসমোলারিটির সাথে সাথে এদিকে কি হয়, বেশি বেশি ওয়াটার বের হয়ে যায়, যেন এটার সাথে মিলে যায়, এবং আলটিমেটলি এখানে অসমোলারিটিটা মেডুলার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তারপরে যত উপরের দিকে উঠতে থাকে, এটা হচ্ছে আমাদের থিক অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি, যেখান থেকে আলটিমেটলি সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন এগুলো অ্যাবজর্ব হয়, মানে ইউরিনটা কিছুটা ডাইলিউটেড হয়। দেখেন এখানে কিছু ঘন দেখা যেতেছে আর এখানে একটু কম ঘন। এখান থেকে আরো সোডিয়াম ক্লোরাইড অ্যাবজর্পশন হইতেছে আর্লি ডিস্টাল টিউবিউলে, এখানে আরো কম ঘন, তাই না, পাতলা হয়ে গেছে। আরো যত নিচের দিকে আসতে থাকে, যেহেতু এডিএইচ নাই, সেহেতু কোনো ধরনের পানির অ্যাবজর্পশন হয় না, উল্টা আরো সোডিয়াম ক্লোরাইড অ্যাবজর্পশন হওয়ার কারণে আলটিমেটলি
ইউরিন কনসেন্ট্রেশন হয় 50 মিলিঅসমোল পার লিটার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডাইলিউট ইউরিন ফর্মেশনের ঘটনা। এখন কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন কখন হবে? কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হবে যখন হচ্ছে ধরেন আমাদের বডিতে অলরেডি লিকুইড কম। যেমন গরমের দিনে কি হয়, আমাদের বডি থেকে অনেক বেশি ঘাম বের হয়ে যাওয়ার কারণে বডিতে লিকুইডের পরিমাণ বা পানির পরিমাণ কমে যায়। তখন বডি চাই কি, যে ইউরিনের মধ্যে পানি কম নষ্ট হোক, তাই না? তো ইউরিনের মধ্যে পানি কম নষ্ট হোক এবং ইউরিন কনসেন্ট্রেটেড হোক। তো এই গরমের দিনে দেখা যায় আমাদের ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়। ঠিক আছে, ওকে। পাশাপাশি এমনও যদি হয় যে আমাদের বডিতে পানির পরিমাণ কম, তখন কি করবে? তখন পানিকে ধরে রাখতে হলে ইউরিনটা কনসেন্ট্রেটেড করতে হবে। ঠিক আছে, ওকে। তো ইউরিন কনসেন্ট্রেটেড করতে হলে তখন কি ঘটনা ঘটে আমরা যদি একটু দেখি। দেখেন এখানে হচ্ছে আগের মতোই, এখানে লিকুইড জিএফআর হিসেবে আসতেছে, সাথে হচ্ছে বিভিন্ন ধরনের সলিউট নিয়ে আসতেছে। এই সলিউট থেকে কি হইতেছে? এই সলিউট থেকে পানিও অ্যাবজর্পশন হইতেছে, বিভিন্ন ধরনের সলিউটে অ্যাবজর্পশন হইতেছে। ঠিক আছে, অ্যাবজর্পশন হয়ে আলটিমেটলি এখানকার যে অসমোলারিটিটা থাকে পিসিটিতে, সেটা প্রায় 300 মিলিঅসমোল পার লিটার। ওকে, তো এইটা এখন নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামলে এদিক থেকে কি হয়? এদিক থেকে ওয়াটার ডিফিউশন হয়ে চলে আসে। তাহলে এদিকে ওয়াটার ডিফিউশন হয়ে চলে আসলে কি হবে? এটা হচ্ছে ইউরিনের কনসেন্ট্রেশনটা, এদিক থেকে যেটা আসতেছে এটার কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে, তাই না? হ্যাঁ, তো এইখানে এসে এই জায়গাটাতে সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড হয়। ওকে, তো কনসেন্ট্রেট হলে সেটা আবার এদিক দিয়ে উপরের দিকে উঠতে থাকবে। উঠতে উঠতে যখন হচ্ছে এটা আমাদের কোথায় আসবে? এটা আমাদের ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে আসবে। এখান থেকে একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে কি হয়? ট্রান্সপোর্টারের মাধ্যমে 2টা ক্লোরিন, একটা সোডিয়াম আর হচ্ছে একটা পটাশিয়াম অ্যাবজর্পশন হয়, তাই না? এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্টার। ওকে, যার মাধ্যমে আলটিমেটলি কি হবে? এখান থেকে সলিউট বেশি বেশি অ্যাবজর্পশন হবে, কিন্তু পানি অ্যাবজর্পশন হবে না। সেম ভাবে আমাদের যে আর্লি ডিস্টাল টিউবিউলের মাধ্যমে সোডিয়াম অ্যাবজর্পশন হবে এবং হচ্ছে ক্লোরাইড অ্যাবজর্পশন হবে, কিন্তু পানি অ্যাবজর্পশন হবে না, তাই না? এই জায়গাটাতে। ওকে, তো তখন পানিটা এইদিকে চলে আসবে। ঠিক আছে, ওকে। এখন পানি এবং সাথে যে বিভিন্ন সলিউট নিয়ে এদিকে চলে আসছে। এখন ঘটনা ঘটাবে হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচ। এখন দেখেন এডিএইচ আমাদের বডিতে কিভাবে রিলিজ হয় আমরা যদি একটু দেখি। তো অলরেডি আমাদের ব্লাড অসমোলারিটি বেশি। ধরেন এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলে আমাদের অলরেডি অসমোলারিটি অনেক বেশি। তো যখন অসমোলারিটি বেশি, এটা কি করবে? এই অসমোলারিটির কারণে বিভিন্ন কিছুকে এফেক্ট করবে এডিএইচ রিলিজের জন্য। এবং আমরা বলে রাখি, আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমরা জানি যে আমাদের এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে। ঠিক আছে, এই ব্লাড ব্রেন ব্যারিয়ারের জন্য এই ব্লাড থেকে অনেক কিছু এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিরেক্টলি প্রবেশ করতে পারে না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের ব্রেনের কিছু কিছু এরিয়া আছে যে জায়গাগুলোতে এই ব্লাড ব্রেন ব্যারিয়ারগুলো থাকে না। এর মধ্যে একটা এরিয়া হচ্ছে এরিয়া পোস্ট্রিমা। ঠিক আছে, ওকে। যাই হোক, এটা আপাতত জানতে হবে না, জাস্ট ধরে নিন যে এটা আমাদের হাইপোথ্যালামাসের কাছের কোনো একটা এরিয়া। ঠিক আছে, ওকে। তো এই হাইপোথ্যালামাসের একটা কাছের এরিয়া যেখানে কি আছে, যেখানে হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা আপাতত নাই। তো নাই হয়ে গেলে তখন কি হবে? যে এই যে ব্লাড, এই ব্লাডগুলো, ধরেন আমি এটার এখানে যদি এখানে বুঝাই যে এই যে ব্লাড, এই ব্লাডগুলো সরাসরি কি করতে পারে? এই ব্লাডগুলোকে সরাসরি এখানে যেতে পারে। ঠিক আছে, ওকে। তো কি ঘটনাটা ঘটে যে এখানে যে হাইপারঅসমোলারিটি আছে ব্লাড, এই হাইপারঅসমোলারিটির কারণে এখানে কিছু অসমোরিসেপ্টর থাকে। এই অসমোরিসেপ্টরের উপরে একটা প্রভাব পড়ে। কি প্রভাব সেটা? সেটা হচ্ছে যে এই ধরেন হাইপারঅসমোলারিটির জন্য এখানে অসমোরিসেপ্টরগুলো যদি এরকম হয়, অসমোরিসেপ্টরের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটার অসমোলারিটি তুলনামূলক কম থাকে। তো এই কারণে কি হয়? এই ব্লাডের হাইপারঅসমোলারিটির জন্য এখান থেকে ফ্লুইড এখানে চলে আসতে চায়, যে কারণে আলটিমেটলি আমাদের এই যে অসমোরিসেপ্টর, এই অসমোরিসেপ্টরগুলো শ্রিঙ্কেজ হয়ে যায়। ঠিক আছে, শ্রিঙ্কেজ হয়ে যায়। এই শ্রিঙ্কেজ হয়ে গেলে কি করে? এই অসমোরিসেপ্টরগুলো শ্রিঙ্কেজ হয়ে গেলে এটা হচ্ছে আমাদের সুপ্রা অপটিক নিউরন এবং আমাদের প্যারাভেন্ট্রিকুলার নিউরনকে স্টিমুলেট করবে, যেন পোস্টেরিয়র পিটুইটারি থেকে অ্যান্টিডাইউরেটিক হরমোন রিলিজ তারা বাড়িয়ে দেয়। ঠিক আছে, ওকে। আমাকে প্রফে এই কোশ্চেনটা করছিল যে আমাদের অসমোলারিটির কারণে কিভাবে আলটিমেটলি অসমোরিসেপ্টর কাজ করে, সেটা হচ্ছে এই যে এইভাবে শ্রিঙ্কেজ হয়ে যেতে পারে। ওকে, আরেকটা কথা হচ্ছে যে আমাদের ব্রেনের একটা এরিয়া আছে যেটাকে বলা হয় অ্যান্টেরো ভেন্ট্রাল রিজিয়ন অফ দ্য থার্ড ভেন্ট্রিকল। কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে অ্যান্টেরো ভেন্ট্রাল রিজিয়ন অফ দ্য থার্ড ভেন্ট্রিকল। ঠিক আছে, এই এই এরিয়াটাতে কি থাকে? এই এরিয়াটাতে দেখা যায় উপরের দিকে একটা অংশ থাকে যেটাকে বলা হয় সাবফর্নিকাল অর্গান, আর নিচের দিকে একটা অংশ থাকে যেটাকে বলা হয় অর্গানাম ভাস্কুলোসাম অফ ল্যামিনা টার্মিনালিস। ঠিক আছে, ওকে।
তো দেখা যায় এই সাবফর্নিকাল অর্গান এটা কানেক্টেড থাকে আমাদের ওভিএলটি বা অর্গানাম ভাস্কুলোসাম অফ ল্যামিনা টার্মিনালিসের সাথে, এবং এইখানে যেরকম ব্লাড ব্রেন ব্যারিয়ার নাই সেমভাবে এখানেও ব্লাড ব্রেন ব্যারিয়ার নাই। ওকে, তো এই ওভিএলটিকে যখন ইনফরমেশন পাঠাবে এই সাবফর্নিকাল অর্গান, কিভাবে ইনফরমেশন পাঠাবে সেটা হচ্ছে যখন আমাদের বডিতে এই অসমোলারিটি বেড়ে যাবে আমাদের তখন কি হয়, কিডনিতে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম স্টিমুলেটেড হয়। এই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম স্টিমুলেটেড হলে আলটিমেটলি অ্যানজিওটেনসিন 2 ফর্মেশন অনেক বেশি বেড়ে যায়, আমরা অলরেডি জানি সেটা। ওকে, তো এই অ্যানজিওটেনসিন 2 এর জন্য রিসেপ্টর থাকে এই সাবফর্নিকাল অর্গানে। ঠিক আছে, তো এই সাবফর্নিকাল অর্গানে অ্যানজিওটেনসিন 2 গিয়ে বাইন্ড করার কারণে ওটা আবার কি করে ওভিএলটিকে ইনফরমেশন পাঠাতে পারে। পরে আবার এই ওভিএলটি থেকে ইনফরমেশন যায় হচ্ছে আমাদের মিডিয়ান প্রিঅপটিক নিউক্লিয়াসে। কোথায়? মিডিয়ান প্রিঅপটিক নিউক্লিয়াসে। এটা হচ্ছে আমাদের মিডিয়ান প্রিঅপটিক নিউক্লিয়াস। ঠিক আছে, ওকে। এখন বলে রাখি নিউক্লিয়াস মানে কি। নিউক্লিয়াস মানে হচ্ছে ধরেন অনেকগুলা নিউরনের অনেকগুলো কোষ দেহ একত্রিত হয়ে থাকলে এটাকে আমরা বলতেছি নিউক্লিয়াস। ঠিক আছে, ওকে। তো যখন এই মিডিয়ান প্রিঅপটিক নিউক্লিয়াস ইনফরমেশন চলে গেছে তখন এই মিডিয়ান প্রিঅপটিক নিউক্লিয়াস থেকে আলটিমেটলি এই ইনফরমেশনটা আবার চলে যাবে কোথায়? এই ইনফরমেশনটা চলে আসবে এই সুপ্রাঅপটিক নিউরনে। কোথায়? সুপ্রাঅপটিক নিউরনে, যার মাধ্যমে আলটিমেটলি অ্যান্টিডায়াবেটিক হরমোন রিলিজ বেড়ে যাবে। ঠিক আছে, ওকে। পাশাপাশি আমাদের ব্যারো রিসেপ্টরেরও একটা অ্যাকশন আছে এই জায়গাটাতে। কি অ্যাকশন সেটা? সেটা হচ্ছে যে ধরেন এটা হচ্ছে আমাদের হার্ট, জাস্ট আমি বোঝানোর জন্য এইভাবে আঁকতেছি। এটা হচ্ছে আমাদের হার্ট, তো এই হার্ট থেকে ব্লাড বের হয়ে যাইতেছে এবং এইখানে আমাদের কি থাকে? এখানে আমাদের একটা ব্যারো রিসেপ্টর থাকে, তাই না? ওকে, তো যখন ব্লাড যাইতেছে এই ব্লাড এখান থেকে যে সেন্সটা, এই সেন্সটা ক্যারি করে নিয়ে যায় হচ্ছে দুইটা নিউরন। একটা হচ্ছে ভেগাস নার্ভ আর একটা হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। কি কি? একটা হচ্ছে ভেগাস আর একটা হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল। তো এখান থেকে সেন্স ক্যারি করে নিয়ে যাইতেছে। ওকে, তো এই সেন্সটা আমাদের কোথায় যায়? আমাদের ব্রেনের একটা এরিয়াতে যায় যেটাকে বলতেছি নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াস। এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এই জায়গায় না, আমি চিত্র আঁকানোর জন্য এখানে দেখাইতেছি, জাস্ট অন্য জায়গায় লিখতে পারবো না এই জন্য। তাহলে নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াসে এই ভেগাস নার্ভ এবং গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে চলে যায়। তো এই নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াস এবং গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ থেকে আবার কিছু কিছু সেন্স এই জায়গাটাতে এই সুপ্রাঅপটিক নিউরন এবং প্যারাভেন্ট্রিকুলার নিউরনের উপর চলে আসে। তো যখন দেখা যাবে যে আমাদের ব্লাড প্রেশার কম, বা আমি যদি আলাদাভাবে বলতে চাই যে আমাদের ব্লাড ভলিউম কম, আলটিমেটলি ভলিউম কম হলে তো প্রেশার কম হবেই। তখন কি? তখন হচ্ছে এই যে ব্লাড, এই ব্লাডগুলো এই জায়গাগুলোকে কম স্ট্রেচ করবে। তো কম স্ট্রেচ করলে সেই ইনফরমেশনটা এই নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াসে চলে যাবে এবং সেখান থেকে এগুলো চলে যাবে কোথায়? এগুলো চলে আসবে আমাদের এই নিউরনগুলোর কাছে, যেখান থেকে আলটিমেটলি ডিএস রিলিজ হবে এবং আলটিমেটলি কি করবে? এগুলো হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন রিলিজ বাড়িয়ে দিবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে, প্রত্যেকটা ফ্যাক্টরই আমাদের অ্যান্টিডায়াবেটিক হরমোন রিলিজ বাড়াতে পারে। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্টিডায়াবেটিক হরমোন রিলিজ বেড়ে গেছে, তাহলে এখানে আমাদের চলে আসছে কি? এখানে আমাদের অ্যান্টিডায়াবেটিক হরমোন চলে আসছে। এটা কোথায় অ্যাক্ট করবে এখন? এটা হচ্ছে আমাদের লেট ডিস্টাল টিউবিউল, কালেক্টিং ডাক্ট, এই জায়গাগুলোতে কাজ করবে। ওকে, তাহলে ধরেন এই জায়গাগুলোতে কাজ করতেছে। কাজ করলে আলটিমেটলি কি হবে? এটা হচ্ছে V2 রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। ঠিক আছে, V2 রিসেপ্টরকে স্টিমুলেট করার মাধ্যমে আলটিমেটলি কি করবে? বেশি বেশি পানি রিঅ্যাবজর্পশন করবে, বেশি বেশি পানি রিঅ্যাবজর্পশন করবে। ঠিক আছে, ওকে। এবং দেখা যায় কর্টেক্সের মধ্যে তুলনামূলক বেশি পানি রিঅ্যাবজর্পশন হয় এবং এর একটা সুবিধাও আছে। এতে যে এক্সট্রা পানিটা রিঅ্যাবজর্পশন হইতেছে এটা সরাসরি ব্লাডে চলে যেতে পারে এবং ব্লাড সরাসরি এই ফ্লুইডটাকে নিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, তুলনামূলক মেডুলার থেকে কর্টেক্সে এই পানিটা বেশি রিঅ্যাবজর্পশন হয়। ওকে, কারণ কর্টেক্সের ব্লাড সাপ্লাইটা অনেক বেশি, প্রায় 90 to 95% পর্যন্ত হতে পারে। ওকে, আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আমরা যে প্রতিনিয়ত হচ্ছে প্রোটিন খাচ্ছি, এই প্রোটিন ভেঙে কি হইতেছে? অর্নিথিন সাইকেলের মাধ্যমে ইউরিয়া তৈরি হইতেছে। এই ইউরিয়াও কিন্তু এদিক দিয়ে আলটিমেটলি আসতেছে, তাহলে এদিক দিয়ে আসতেছে। ওকে, এদিক দিয়ে আসতেছে। তাহলে যখন বেশি বেশি অ্যান্টিডায়াবেটিক হরমোনের জন্য বেশি বেশি ওয়াটার অ্যাবজর্পশন হয়ে যাবে তখন এদিকে কি আসবে? নিচের দিকে ওয়াটার বা কি বলে সলিড সমৃদ্ধ ওয়াটারটা আসতেছে এবং এখানে কি আছে? এখানে ইউরিয়াও কিন্তু আছে। ওকে, দেখা যাবে কি এদিক থেকেও আবার ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে। তো এরকম করতে করতে এই মেডুলারি যে মেডুলারি কালেক্টিং ডাক্টের এখানে দেখা যাবে কি ওয়াটারটা অনেক বেশি কনসেন্ট্রেটেড। ঠিক আছে, কারণ এখান থেকে বেশিরভাগ ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে গেছে এবং এখানে ইউরিয়াটা এত বেশি কনসেন্ট্রেটেড যে কনসেন্ট্রেশনের কারণে ধরেন এখানে থাকতে পারতেছে না। তো তখন কি হবে? তখন হচ্ছে আমাদের এখানে কিছু ট্রান্সপোর্টার আছে, এটাকে বলা হয় ইউরিয়া ট্রান্সপোর্টার 1, আবার আরও আছে ইউরিয়া ট্রান্সপোর্টার 3। ঠিক আছে, এরকম দুই ধরনের ট্রান্সপোর্টার আছে। তো এই দুই ধরনের ট্রান্সপোর্টারের মাধ্যমে ইউরিয়াগুলো চলে আসবে হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন হয়ে চলে আসবে এই ইন্টারস্টিশিয়ামে।
ঠিক আছে, কারণ কি এখানে অসমোলারিটি অনেক বেশি। দেখেন এই অসমোলারিটি অনেক বেশি হওয়ার কারণে কিন্তু চলে আসছে, তার মানে আলটিমেটলি এই ইউরিয়া আসবে কি আসবে না এটা ডিফাইন করতেছে অ্যান্টিডায়াবেটিক হরমোন। যদি অ্যান্টিডায়াবেটিক হরমোন না থাকতো তাহলে এখানে এত বেশি কনসেন্ট্রেটেড হতো না। এত বেশি কনসেন্ট্রেটেড না হলে ইউরিয়াও এখানে এত বেশি কনসেন্ট্রেটেড হতো না। ইউরিয়া এত বেশি কনসেন্ট্রেটেড না হলে আলটিমেটলি এদিক দিয়ে ফ্যাসিলিটেটেড ডিফিউশন হতো না। ওকে, ইউরিয়া যখন ফ্যাসিলিটেটেড ডিফিউশন হয়ে এখানে আসতেছে তাহলে এখানে কি এই মেডুলারি ইন্টারস্টিশিয়ামে এখন এই ইউরিয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, এবং প্রতিনিয়ত কি এভাবে প্রতিনিয়ত ইউরিন আসতেছে, ইউরিন আসার সাথে সাথে এইদিকে ইউরিয়াও আসতেছে। ওকে, তাহলে এখানে ইউরিয়া বেশি হতে হতে দেখা যাবে কি আবার এই ইউরিয়া এদিক থেকে সিক্রেশন হইতেছে রেনাল যে টিউবিউলগুলো, বিশেষ করে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এইখানে আবার সিক্রেশন হচ্ছে। এখানে যে ট্রান্সপোর্টারটা এটা হচ্ছে ইউরিয়া ট্রান্সপোর্টার 2। ঠিক আছে, এবং এখানেও ডিফিউশন হইতেছে আলটিমেটলি। তো তখন দেখা যাবে কি যে বারবার বারবার এদিক দিয়ে কনসেন্ট্রেটেড ইউরিন আসতেছে, তার কারণে কনসেন্ট্রেটেড ভাবে ইউরিয়া থাকার কারণে ইউরিয়া এখানে চলে আসতেছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন হয়ে, সেই ইউরিয়া আবার সিক্রেশন হইতেছে এই জায়গাটাতে, মানে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এখান দিয়ে এসে এখানে আসতেছে, সেখান দিয়ে আবার কি হইতেছে এদিক দিয়ে গিয়ে গিয়ে আবার এখানে আসতেছে, আবার এদিক দিয়ে সেম পাথ হয়ে। ঠিক আছে, এভাবে বারবার ইউরিয়া আসতেছে আবার এগুলো রিসাইকেল হইতেছে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ইউরিয়া রিসাইক্লিং। ঠিক আছে, ওকে, তার মাধ্যমে কি ইউরিয়া এক প্রকার বলা যায় এখানে ট্র্যাপ হয়ে আছে। ওকে, এই ট্র্যাপ হয়ে যাওয়ার কারণে কি দেখা যায় যে এই যে মেডুলারি যে ইন্টারস্টিশিয়াম, এই মেডুলারি ইন্টারস্টিশিয়ামের প্রায় 40 থেকে 50% হাইপারঅসমোলারিটি ডেভেলপ করতে সাহায্য করে এই ইউরিয়া। এই তাহলে 40 থেকে 50% পর্যন্ত কি করতে পারতেছে, এটা হচ্ছে হাইপারঅসমোলারিটি ডেভেলপ করতে পারতেছে। আমরা কিন্তু অলরেডি ডাইলিউটেড ইউরিন ফর্মেশন পড়ানোর সময় এখানে পড়ানো হয়েছে যে এখানে কিন্তু কোনো ধরনের ইউরিয়া আসেনি। ঠিক আছে, ইউরিয়ার কথা এখানে বলা হয়নি, এবং আপনারা কিন্তু লক্ষ্য করতে পারতেছেন যে এখানে অসমোলারিটি কত 600। ঠিক আছে, ওকে, আবার এখানে দেখেন, এখানে এই যে ইউরিয়া আসতেছে, এই ইউরিয়ার কারণে দেখা যায় কি অসমোলারিটিটা অনেক বেশি বেড়ে যায়। দেখা যায় যে মেডুলারি ইন্টারস্টিশিয়ামের সর্বোচ্চ অসমোলারিটি প্রায় 1200 থেকে 1400 মিলি অসমোল পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এবং আমি বলতেই পারতেছি যে এখানে যেহেতু 50% ইউরিয়ার জন্য দায়ী, তার মানে ইউরিয়া প্রায় 600 মিলি অসমোল পার লিটার পর্যন্ত কি করতে পারে, কনসেন্ট্রেশনটা মেডুলারি ইন্টারস্টিশিয়ামের হাইপার অসমোলারিটিটা বাড়াতে পারে, যেটা কিন্তু এইখানে দেখেন মাত্র 600 ছিল, মানে ইউরিয়া না থাকার কারণে আর 600 বাড়েনি। ঠিক আছে, ওকে, এবং এই 600টা কিন্তু এই যে এখানকার যে যে ট্রান্সপোর্টারগুলো এরাই মেনলি করতে পারছে। ঠিক আছে, যেটা হচ্ছে এখানেও হইতেছে আলটিমেটলি। ওকে, তাহলে এভাবে ইউরিয়া রিসাইক্লিং হচ্ছে। আচ্ছা, তো এখন ইউরিয়া রিসাইক্লিং এ কোনো কি সাহায্য বা সহযোগিতা করবে কিনা ইউরিন কনসেন্ট্রেটেড করতে, আমরা যদি সেটা একটু দেখি। দেখেন, এটা হচ্ছে আমাদের লুপ অফ হেনলি। লুপ অফ হেনলিতে আইসোসমোলার ইউরিন আসতেছে। ওকে, ইউরিন ফর্মেশন হইতেছে। তো আমরা যে পড়ছি যে থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, এখানে কি হয়, এখানে ইলেকট্রোলাইটগুলো অ্যাবজর্পশন হয় বা সলিউটগুলো অ্যাবজর্পশন হয়, মেনলি সোডিয়াম, পটাশিয়াম এবং 2 ক্লোরাইড। তো এখানে থেকে অ্যাবজর্পশন হলে আলটিমেটলি কি হবে, এইখানে এইখানে যে লিকুইডগুলো ছিল সেখান থেকে সলিউট আসতেছে, কিন্তু পানি কিন্তু আসতেছে না। তার মানে কি এখানে পানি অনেক বেশি পরিমাণে থাকবে সলিউটের তুলনায়, যার কারণে আলটিমেটলি এখানকার কনসেন্ট্রেশন কিছুটা কমে যাবে। এবং যেহেতু এখানে ইন্টারস্টিশিয়াল এরিয়াতে বেশি বেশি সলিউট আসতেছে, তার মানে কি হবে, এইখানে আবার সলিউটের কনসেন্ট্রেশনটা কিছুটা বেড়ে যাবে। ঠিক আছে, ওকে, যার কারণে আপনি দেখতে পাইতেছেন যে এখানে 200 কনসেন্ট্রেশন এবং এখানে 400, যেটা হচ্ছে আগের দুই জায়গায় 300 300 ছিল। ওকে, তাহলে এই যে ঘটনাটা ঘটতেছে, এটাকে বলা হয় ফার্স্ট ইফেক্ট। এটাকে বলা হয় ফার্স্ট ইফেক্ট। ওকে, তারপর দেখেন, তারপর হচ্ছে এই যে এখানে ইউরিন, এই যে এখানে ধরেন এখানে যে হাইপার অসমোলারিটি ডেভেলপ করলো, এখন এই ডিসেন্ডিং লিম্ব অফ লুপোফিল কি করতেছিল যে এই দিক দিয়ে ওয়াটার বের করে দিতেছিল, কতক্ষণ পর্যন্ত, এখানকার আশেপাশে যে অসমোলারিটি সেটার সমান করতে। ওকে, তো তাহলে এখান থেকেও কি হবে, ততটুকু পর্যন্ত পানি বের হবে যতটুকু পর্যন্ত কি এদের যে অসমোলারিটি এদের সাথে মিলে যায়। তো দেখেন, এদিক দিয়ে পানি বের করতেছে, ডিফিউশন হইতেছে। ঠিক আছে, এবং এর সাথে অসমোলারিটিটা মিলে যাইতেছে। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসবে যে ভাই এখান থেকে পানি যদি এখানে আসে তাহলে এখানে তো আবার অসমোলারিটি কমে যাওয়ার কথা। আসলে এটা কমে যায় না। কেন কমে যায় না এটা একটু পরে একটু বিস্তারিত বুঝতে পারবেন। কিন্তু আমি একটু বলে রাখি যে এই যে লিকুইডটা আসে, এই পানিটা এদিক দিয়ে আলটিমেটলি ডিফিউজ হয়ে এদিক দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ভাসার একটা। আচ্ছা, তো এই ঘটনাটা ঘটলো, তারপরে কি হবে, এই ইউরিনটা কি আবার সামনের দিকে আসবে না, এটা আবার এদিক দিয়ে পরের অংশে চলে যাবে। ওকে, তো এই 400টা যখন এখানে আসে তখন কি আবার এদিক দিয়ে অ্যাবজর্পশন হবে, কারণ এখানে আবার সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্টার আছে।
তাহলে এখান থেকে আবার অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হয়ে আলটিমেটলি এখানে কনসেন্ট্রেশনটা বাড়াবে এবং এখানে কনসেন্ট্রেশনটা কমে যাবে। ঠিক আছে, যেটা কি যেখানে দেখানো হয়েছে। ঠিক আছে, যে এখানে কনসেন্ট্রেশনটা কমে যেতেছে, এখানে কনসেন্ট্রেশনটা বেড়ে যাইতেছে। কেন? এই সোডিয়াম পটাশিয়াম ট্রাইক্লোরাইড বা আরও যে ট্রান্সপোর্টার আছে আর্লি ডিজিটাল টিউবুলে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার, সেটার জন্য। ওকে, এখন আপনাদের একটা মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে গ্রেডিয়েন্ট বা পার্থক্য দেখা যেতেছে 200, এখানেও পার্থক্য দেখা যেতেছে 200, এর বেশি পার্থক্য কি হয় না অসমোলারিটি? দেখেন, আমাদের যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এর মাধ্যমে যখন এই দুইটার পার্থক্য 200 মিলিঅসমোল পার লিটার হয়, 200 মিলিঅসমোল পার লিটার হয়, এর থেকে বেশি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সে তৈরি করতে পারে না। কেন? ধরেন এখানে এক্সেস পরিমাণ যদি সলিউট চলেও আসে, এবং আসে তো সবসময় আসে, চলে আসলে কি করবে? দেখা যাবে কি তখন এদিক দিয়ে আবার ব্যাক লিক করে। ঠিক আছে, এক্সেস পরিমাণটা থাকতে পারে না, এখান থেকে আবার ব্যাক লিক করে। ওকে, এবং হচ্ছে এক্সেস পরিমাণ যদি চলে আসে, সেখান থেকে আবার দেখা যাবে কি এখানেও কিছু পরিমাণ চলে আসতেছে, এবং এই যেখানে যে আসতেছে এটা নিয়ে আমরা বিস্তারিত পরে কথা বলবো। যাই হোক, তো আমরা এখন বুঝতে পারতেছি যে এখান থেকে এখানে যে এই যে মেটাল ইন্টারস্টিশিয়াম আর হচ্ছে টিউবিউল, এই দুইটার কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট সর্বোচ্চ 200 পর্যন্ত হতে পারবে। ঠিক আছে, 200 নিচে হবে সমস্যা নাই, বাট 200 উপরে হতে পারবে না। যখন একটু বেশি হয়ে যায় তখন এখান থেকে এখানে ব্যাকলিক করে। ঠিক আছে, ওকে, তাহলে এই ঘটনাটা ঘটতেছে এখানে। তাহলে বারবার বারবার কি হবে? এদিক দিয়ে এদিকে এই কনসেন্ট্রেটেড ইউরিনগুলো এদিক দিয়ে এদিকে আসতেছে, এবং এখান থেকে বারবার সলিউটগুলো ইন্টারস্টিশিয়াল এরিয়াতে আসতেছে, এবং এখানে কি করতেছে? হাইপারঅসমোলারিটি ডেভেলপ করতেছে। পরবর্তীতে আবার এখান থেকে ওয়াটারগুলো এদিকে চলে আসতেছে, যার কারণে এখান থেকে এখানে আবার এটা সমান, মানে ইন্টারস্টিশিয়াল স্পেসের সমান অসমোলারিটি এখানে চলে হয়ে যাইতেছে। তাহলে কন্টিনিউয়াস এই ঘটনাগুলো ঘটতে থাকবে। ওকে, তো আমরা যে ফার্স্ট ইফেক্ট পড়তেছিলাম যে সেটা কি, যে প্রথমে এই সলিউটগুলো অ্যাবজর্পশন হইতেছিল, তারপরে কি এই লিকুইডগুলো আবার এদিকে যাইতেছিল, এই লিকুইডগুলো এদিকে যাওয়া এটাকে বলা হয় টিউবুলার ফ্লো, টিউবুলার ফ্লো। ঠিক আছে, ওকে, তাহলে বারবার এই ঘটনাগুলো ঘটতে ঘটতে আলটিমেটলি এখানকার যে অসমোলারিটি সেটা ডেভেলপ করবে প্রায় সর্বোচ্চ 1200। ঠিক আছে, 1200। এই যে প্রসেস, এটাকে বলা হয় কাউন্টার কারেন্ট কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কেন বলা হয়? দেখেন, এখানে এই লিকুইডটা এদিকে আসতেছে, এখানকার লিকুইড উল্টা দিকে যেতেছে, তার মানে একটা ডিরেকশন হচ্ছে উল্টা, এই জন্য কাউন্টার কারেন্ট। কেন মাল্টিপ্লায়ার? এদিক দিয়ে যে লিকুইডগুলো আসতেছে বারবার এদিক দিয়ে সোডিয়ামগুলো এখানে অ্যাবজর্পশন হইতেছে। দেখেন প্রত্যেকটা ধাপে ধাপে সোডিয়ামগুলো এখানে আসতেছে, সোডিয়ামগুলো এখানে এসে আলটিমেটলি এখানকার কনসেন্ট্রেশনটাকে কি বারবার মাল্টিপ্লাই করতেছে। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। তো এই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার প্রসেসের মাধ্যমে আলটিমেটলি এই জায়গাটাতে মেডুলারি ইন্টারস্টিশিয়াল যে হাইপারঅসমোলারিটি, সেই হাইপারঅসমোলারিটিটা ডেভেলপ করতেছে। ওকে, এই যে আমরা পাশে একটা চিত্র এঁকে রাখছিলাম, এই চিত্রটা হচ্ছে ওই ইউরিয়ার বিষয়টা আরো ক্লিয়ার করতে সাহায্য করবে, যে আমাদের এদিক থেকে যে ফ্লুইডটা আসতেছে, এই ফ্লুইডটা এদিকে আসতেছে। ওকে, তো যখন অ্যান্টিডায়াবেটিক হরমোনটা আসবে, সেটা কি করবে? সেটা হচ্ছে এদিক দিয়ে বেশি বেশি পানির অ্যাবজর্পশনে সাহায্য করবে, যার কারণে এই এরিয়াগুলোতে ইউরিয়া কনসেন্ট্রেশন অনেক বেশি থাকার কারণে এদিক দিয়ে আলটিমেটলি ইউরিয়াগুলো বের হয়ে আসবে। ইউরিয়া বের হয়ে আসলে এখানে আবার বারবার আসতেছে, যেহেতু এখানেও কনসেন্ট্রেশন বাড়বে, তখন একটা পর্যায়ে দেখা যাবে এখানে সিক্রেশন হচ্ছে, আবার এদিক দিয়ে এখানে চলে আসতেছে। তার মানে একটা রিসাইক্লিং প্রসেসটা বারবার চলতে থাকবে, এবং যার মাধ্যমে আলটিমেটলি মেডুলারি ইন্টারস্টিশিয়ামে প্রায় 40 থেকে 50% অসমোলারিটি তৈরি হবে। ঠিক আছে, ওকে, এবং এটা কিন্তু এডিএইচ থাকলেই তৈরি হবে, তাছাড়া কিন্তু তৈরি হওয়া সম্ভব না, এটাও বলে ফেলছি। ওকে, আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে এই যে অ্যান্টিডায়াবেটিক হরমোন, এটা কিন্তু এখানকার এই যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড চ্যানেল, এটাকেও স্টিমুলেট করতে পারে, যার কারণে বেশি বেশি সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরিন অ্যাবজর্পশন হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। এখানে আমরা একটা ক্লিনিক্যাল সিনারিও চিন্তা করতে পারি। ধরেন আমাদের বডিতে আমরা যে অ্যামিনো অ্যাসিডগুলো ইনটেক করি, মানে প্রোটিন ইনটেক করি, সেখান থেকে অ্যামিনো অ্যাসিড আসে। এই অ্যামিনো অ্যাসিডগুলো বিভিন্ন ধাপে ধাপে আলটিমেটলি অরনিথিন সাইকেলের মাধ্যমে, কি সাইকেল? অরনিথিন। অরনিথিন সাইকেলের মাধ্যমে কি তৈরি করে? অরনিথিন সাইকেল হয়ে তৈরি করে হচ্ছে ইউরিয়া। পাশাপাশি আমরা জানি আমাদের যে পিসিটির সেল ছিল, এই পিসিটিতে কি আসে? এই পিসিটিতে হচ্ছে গ্লুটামিন আসে, তাই না? ওকে, তো এই গ্লুটামিন ভেঙে কি করে? এই গ্লুটামিন ভেঙে দেখা যায় একদিকে তৈরি করতেছে ইউরিয়া, পাশাপাশি এখান থেকে আলফা কিটোগ্লুটারেট হয়ে গ্লুকোজও তৈরি হতে পারে। ওকে, যাই হোক, তো এই যে ইউরিয়া অ্যামোনিয়া তৈরি করতেছে, এই অ্যামোনিয়াটা অরনিথিন সাইকেলের মাধ্যমে আলটিমেটলি ইউরিয়াতে রূপান্তরিত হয়। এবং আমরা তো এখানে দেখলাম যে ইউরিয়া আলটিমেটলি কিভাবে রিসাইক্লিং হচ্ছে। তো ইউরিয়া তো রিসাইক্লিং এখানে হয়ে হাইপারঅসমোলারিটি তৈরি করে, পাশাপাশি বাকি ইউরিয়াটা বডি থেকে বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে ধরেন কোনো কারণে যদি এরকম হয় যে আমাদের কিডনিতে প্রবলেম হয়েছে, কি হয়ে গেছে? যে ধরেন আমাদের কিডনিতে প্রবলেম হয়ে গেছে, এই কিডনিতে প্রবলেম হয়ে গেলে তখন কি এই কিডনি থেকে এক্সট্রা পরিমাণ
ইউরিয়াগুলো বের হয়ে যেতে পারে না। তখন কিডনিতে কি হয়, আমাদের কিডনিতে ইউরিয়া বের না হলে ইউরিয়াগুলো ব্লাডে অ্যাকুমুলেট করতে থাকে। ধরুন এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, তো এই ব্লাড ভেসেলের ভিতরে কি ইউরিয়ার পরিমাণটা বেড়ে যেতে থাকে। তো ব্লাড ভেসেলের ভিতরে যখন ইউরিয়া বেড়ে যায় সেটাকে বলা হয় ইউরেমিয়া। কি? ইউরেমিয়া। এমিয়া মানে ব্লাড, তাই না? ওকে। তো এই ইউরেমিয়া হলে এটা কিছু সিমটমস দেখায় আমাদের। সেটা কি? সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে বোন ম্যারো, ধরেন এটা হচ্ছে আমাদের বোন ম্যারো। তো এই যে বোন ম্যারো যেখান থেকে আলটিমেটলি কি তৈরি হয়, বিভিন্ন ধরনের ব্লাড সেল তৈরি হয়, এটা এসে এই বোন ম্যারোকে সাপ্রেস করে। সাপ্রেস করলে এই বোন ম্যারো থেকে কি তৈরি হয়, আরবিসি তৈরি হয়। তো দেখা যায় এই আরবিসি এর পরিমাণ কমে যায়, ঠিক আছে? তার মানে আরবিসির কোয়ান্টিটি কমায় দিতেছে। পাশাপাশি এই বোন ম্যারো থেকে আবার কি প্লাটিলেটও তৈরি হয়। তো দেখা যায় কি এখানে প্লাটিলেটের সংখ্যা কমে না, কিন্তু প্লাটিলেটের কোয়ালিটি কমে যায়, ঠিক আছে? তাহলে প্লাটিলেট নর্মাল, বাট মানে সংখ্যাটা নর্মাল, বাট এটা কি এই প্লাটিলেটগুলোর কোয়ালিটি অনেকটা ফল করে, ঠিক আছে? ওকে, তাহলে প্লাটিলেটের কোয়ালিটি যখন ফল করে তখন এই প্লাটিলেটগুলো কিছুটা কম ফাংশনাল হয়, যাকে বলা হইতেছে কি, যাকে বলা হয় থ্রম্বাসথেনিয়া, ঠিক আছে? ওকে, তাহলে এই প্লাটিলেটের ফাংশন কি? এটা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় যেন ক্লট ফর্মেশন হতে সাহায্য করে, তাই না? মানে হচ্ছে এক্সট্রা ব্লিডিং যেন না হয়। তাহলে এই থ্রম্বাসথেনিয়া হয়ে গেলে কি ব্লিডিং হওয়ার চান্স অনেক বেড়ে যায় না? হ্যাঁ, বেড়ে যেতে পারে। পাশাপাশি এই ইউরিয়া এটা কি একটা টক্সিন হিসেবে কাজ করে। তো এই টক্সিন হিসেবে কাজ করে আমাদের যে জিআইটি, এই জিআইটি কে এটা হচ্ছে স্টিমুলেট করতে পারে, ঠিক আছে? ওকে, তো যখন দেখা যায় কি ইউরিক বা ব্লাডে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেছে, এটা হচ্ছে আমাদের জিআইটি কে স্টিমুলেট করতেছে, যেন এখানে জিআইটি কি মনে করতেছে যে আমাদের বডিতে টক্সিক সাবস্টেন্স বেড়ে গেছে, আমার মনে হয় বমি করলে এগুলো বের করে দিতে পারবো। এবং এর কারণে আলটিমেটলি কি হয়, দেখা যায় কি যে বমি বমি ভাব এবং বমি হতে পারে। এই বমি বমি ভাবকে কি বলতেছি? এটাকে বলতেছি নাউজিয়া, ঠিক আছে? এবং দেখা যায় বমিও হতে পারে, এটাকে বলতেছি ভমিটিং, তাই না? ওকে, তাহলে ভমিটিং বা নাউজিয়া এগুলো হতে পারে। পাশাপাশি দেখা যায় কি যে এই ইউরিয়া আমাদের ব্লাডে বিভিন্ন ধরনের উপাদানের রিলিজ বাড়ায় দিতে পারে, যেমন হচ্ছে লেপটিন, যেটা আসে হচ্ছে আমাদের অ্যাডিপোসাইট থেকে বা আরও বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, মেনলি অ্যাডিপোসাইট। পাশাপাশি হচ্ছে বিভিন্ন প্রো ইনফ্লামেটরি প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনের পরিমাণ বাড়িয়ে দেয়। ওকে, শুধু তাই না, আরও বিভিন্ন কিছুর উপাদান বাড়িয়ে দিতে পারে, যেমন ইনসুলিন, কোলিসিস্টোকাইনিন, ঠিক আছে? ওকে, তো মেইনলি এই যে লেপটিনের কাজ কি? এটা হচ্ছে আমাদের অ্যাপেটাইটকে সাপ্রেস করে, মানে হচ্ছে আমাদেরকে মনে হয় যে আমাদের পেট ভরা, ক্ষুধা কম লাগায়, ঠিক আছে? তো এইগুলার অ্যাকশনে আলটিমেটলি কি দেখা যায়, এগুলোর অ্যাকশনে আলটিমেটলি দেখা যায় যে আমাদের ক্ষুধা কম লাগতেছে। এবং এটাকে কি বলতেছি? এগুলোকে বলতেছে হচ্ছে অ্যাপেটাইট 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 সাপ্রেশন হইতেছে। ওকে, আবার এই ইউরিয়া যখন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যায়, ধরেন এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তো এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে গেলে কি করতে পারে, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বিভিন্ন টক্সিক ইফেক্ট দেখাইতে পারে, যার কারণে আলটিমেটলি এখানে কি হতে পারে যে সিজার হতে পারে, মানে হচ্ছে খিঁচুনি হতে পারে, বা মনে হতে পারে যে কনফিউজড আছে বিভিন্ন বিষয় নিয়ে, বা হচ্ছে ঝিমঝিম ভাব মানে ডিজিনেস আসে, ঠিক আছে? তো এইগুলাকে আলটিমেটলি কি বলা হয়? এইগুলাকে আলটিমেটলি বলা হয় হচ্ছে ইউরেমিক ইউরেমিক এনসেফ্যালোপ্যাথি ইউরেমিক এনসেফ্যালোপ্যাথি, ঠিক আছে? ওকে, তাহলে এগুলো ডেভেলপ করতে পারে। এবং বলে রাখা ভালো, এই যে অ্যাপেটাইট সাপ্রেশন, এই যে নাউজিয়া ভমিটিং, এগুলা কিন্তু এই ইউরেমিয়া হওয়ার অনেকগুলা ইম্পর্টেন্ট সিমটম, ঠিক আছে? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সিমটমস, ঠিক আছে? ওকে, এবং এখানে যে আহ, আমাদের যে অ্যাপেটাইট সাপ্রেশন, এটা আসলে শুধুমাত্র একটা দুইটা মেকানিজমের উপর ডিপেন্ড করে না, এটা আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ওকে, তাহলে এই ঘটনাগুলো আলটিমেটলি এখানে ঘটতেছে। এখন তো আমাদের এই এতটুকুর মাধ্যমে আমরা অলরেডি শিখে ফেলছি যে কিভাবে আমাদের হচ্ছে মেডুলারি ইন্টারস্টিশিয়ামটা কনসেন্ট্রেটেড হয়, তাই না? তাহলে আমাদের রেনাল মেডুলাটা কিভাবে কনসেন্ট্রেটেড মেডুলারি ইন্টারস্টিশিয়াম তৈরি করে। এখন কথা হচ্ছে, এটা তো তৈরি করলো, এটাকে তো পারসিস্ট করাতে হবে দীর্ঘ সময় ধরে, যেন হচ্ছে কন্টিনিউয়াসলি যখন প্রয়োজন তখন হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হয়। তো এজন্য এই পারসিস্টেন্সে বা হচ্ছে এই কনসেন্ট্রেটেড হাইপার অসমোলার মেডুলারি ইন্টারস্টিশিয়াম পারসিস্ট করাতে হেল্প করে হচ্ছে আমাদের ভাসারেক্টা, মানে এইটা, ঠিক আছে? এটা কিভাবে কাজ করে দেখেন, এদিক দিয়ে আমাদের কি ব্লাড আসতেছে, এদিক দিয়ে যখন ব্লাড আসে, ধরেন এখানে আমাদের মেডুলার অসমোলারিটি কেমন, ধরেন উপরের দিকে 400, একটু নিচে গেলে 600, তার একটু নিচে 800, তার নিচে 1000, ঠিক আছে? আর একদম নিচে হচ্ছে এরকম 1200। তার মানে ব্লাড দিক দিয়ে যত নিচের দিকে যাবে আলটিমেটলি সে কি দেখবে, যে নিচের দিকে অসমোলারিটি বাড়তেছে। তো এই অসমোলারিটি বাড়তে দেখার সাথে সাথে সে কি করবে, যে এই নিচের দিকে যত ব্লাড যেতে থাকবে এই টিবিউলের অসমোলারিটিও বাড়তে চাইবে। এজন্য কি হবে, এখান থেকে দেখা যাবে কি যে এখান থেকে
পানিকে সে বের করে দিতেছে। কাকে বের করে দিতেছে? পানিকে বের করে দিতেছে। এবং হাইপার অসমোলারিটি তৈরি করার জন্য এখানে যত নিচের দিকে যাইতেছে এখানে কি অ্যাড করতেছে? এখানে বিভিন্ন ধরনের সলিউট। সাপোজ আমি সোডিয়াম দিয়ে বুঝালাম, ঠিক আছে? আরো সলিউট অ্যাড হইতে পারে। যাই হোক, তাহলে এই যে পানিকে অ্যাড করতেছে এবং পানিকে বের করতেছে এবং সলিউট অ্যাড করতেছে। তাহলে বারবার যত নিচের দিকে যাইতে থাকবে তত কি করবে? এদিক থেকে আলটিমেটলি পানি বের হয়ে যাবে এবং এইখানে সলিউটগুলা অ্যাড হবে, ঠিক আছে? তার মাধ্যমে নিচের দিকে যেতে যেতে আলটিমেটলি এখানে অসমোলারিটি আস্তে আস্তে বাড়বে এবং এই জায়গাটাতে দেখা যাবে কি প্রায় 1200 অসমোলারিটি তৈরি হয়েছে। তার মানে দেখেন এখানে কিন্তু একটা মনে হইতেছে কেমন যেন এক্সচেঞ্জ হচ্ছে, তাই না? মনে হয় যে পানির সাথে মনে হয় সলিউটগুলো এক্সচেঞ্জ হচ্ছে, যে সলিউটগুলো ভেতরে আসতেছে আর পানিগুলো বাইরে বের হয়ে যাইতেছে। ওকে, এই তো হলো। এখন আবার এদিক দিয়ে যখন এটা উপরের দিকে উঠবে তখন কি হবে? তখন হচ্ছে দেখেন যত এইদিকে উঠতে থাকবে তত অসমোলারিটি কমতেছে। ওকে, উপরের দিকে অসমোলারিটি কমার কারণে এখন সে কি করবে? এই পাশের ঠিক উল্টা ঘটনাটা এখানে ঘটাবে। মানে হচ্ছে এখন এদিক থেকে এদিকে পানিটা অ্যাড হবে, মানে পানিটা টিউবিউলের ভেতরে প্রবেশ করবে এবং টিউবিউল থেকে এক্সট্রা সলিউটটা ধরেন সোডিয়াম যেটা নিয়ে নিয়েছিল বা অন্যান্য সলিউটগুলো এদিকে বের করে দিবে, ঠিক আছে? ওকে, তার কারণে কি? তার ফলে কি হবে? এখানে পানি অ্যাড হওয়ার কারণে যত উপরের দিকে উঠবে এবং সলিউট বের হয়ে যাওয়ার কারণে যত উপরের দিকে উঠতেছে তত হচ্ছে অসমোলারিটিটা কমে যেতেছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এই যে এখান থেকে যে বিভিন্ন ধরনের সলিউট আসতেছিল সেই সলিউটটা এখানে যুক্ত হইতেছে, আবার সেটাকে কিন্তু এদিক দিয়ে একদম নিয়ে চলে যেতেছে এরকম না, হয়তো কিছু পরিমাণ নিয়ে যাবে কিন্তু বাকিটা এখানে থেকে যেতেছে, ঠিক আছে? পাশাপাশি এখান থেকে যে ওয়াটারটা আসতেছিল এই ওয়াটার কিন্তু আলটিমেটলি এখানে থাকলে এখানকার হাইপার অসমোলার মেটালয়েড ইন্টারস্টিশিয়াম তৈরি করতে দিত না, সেই এক্সট্রা ওয়াটারকেও কিন্তু নিয়ে এদিক দিয়ে বের হয়ে যাইতেছে, ঠিক আছে? এবং আমরা এটাও লক্ষ্য করতেছি যে এখানে মনে হইতেছে যে একটার সাথে আরেকটা এক্সচেঞ্জ হইতেছে, মানে পানির সাথে সলিউটগুলো মনে হয় এক্সচেঞ্জ হইতেছে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে কাউন্টার কারেন্ট ডিরেকশনে ফ্লুইড যাচ্ছে এবং সলিউটগুলো মনে হইতেছে পানির সাথে এক্সচেঞ্জ হচ্ছে, এই টোটাল প্রসেসটাকে বলা হয় কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। কি? কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, ঠিক আছে? ওকে, এই কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জারের মাধ্যমে আলটিমেটলি কি করে? ধরেন এখান দিয়ে যদি ব্লাড জেট আসতেছে তার অসমোলারিটি 300 হয়, এদিক দিয়ে সর্বোচ্চ দেখা যায় কি যে 350 মিলি অসমোল এরকম অসমোলারিটি নিয়ে ব্লাডটা চলে যায়, মানে হচ্ছে এখানে খুব বেশি যে অসমোলার বা হচ্ছে এই সলিউটগুলো নিয়ে চলে যাচ্ছে সেরকম হয় না। এর কারণে আলটিমেটলি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার এর মাধ্যমে আলটিমেটলি কি হয়? এখানে দীর্ঘ সময় ধরে এই মেটালয়েড হাইপারঅসমোলারিটিটা পারসিস্ট করে, ঠিক আছে? ওকে, এবং এটার মাধ্যমে আলটিমেটলি কি হয়? আমাদের কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হয়। এবং একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ধরেন কোনো কারণে আমাদের রেনাল টিউবুল ড্যামেজ হয়ে গেছে বা রেনাল টিউবুল কোথাও কোথাও একটা প্রবলেম হয়েছে, ধরেন এই জায়গাটাতে কোথাও একটা প্রবলেম হয়েছে, তখন কি এখানে হাইপারঅসমোলারিটি তৈরি করতে পারবে? পারবে না, কারণ এখানে সমস্যা হইলে হাইপারঅসমোলারিটি তৈরি করতে সমস্যা হবে। তো এই টিউবিউলের সমস্যা হওয়ার কারণে যখন হাইপারঅসমোলারিটি তৈরি করতে পারবে না তখন কি সমস্যাটা হবে? তাহলে সমস্যা কোথায়? টিউবিউলে। তার টিউবিউলের সমস্যা হওয়ার কারণে হাইপার অসমোলার ইন্টারস্টিশিয়াম তৈরি করতে পারতেছে না। তো তৈরি করতে না পারলে কি এখানে আলটিমেটলি কনসেন্ট্রেটেড ইউরিন ফর্ম হওয়ার চান্স কম। তখন কি হবে? ইউরিনটা ডাইলিউটেড হবে এবং ডাইলিউটেড ইউরিন হলে কি বেশি বেশি ইউরিন তৈরি হবে, কমন সেন্স, তাই না? ইউরিন বেশি বেশি তৈরি হবে। তো যত বেশি বেশি ইউরিন তৈরি হবে আলটিমেটলি দেখেন এটা ধরেন আমাদের ব্লাডার, ঠিক আছে? তাহলে তত বেশি কি ইউরেটার দিয়ে আলটিমেটলি ইউরিনগুলা এখানে এসে জমা হবে। তো তখন দেখা যাবে কি যে বেশি বেশি মনে হয় ইউরিনেট করার ইচ্ছা জাগতেছে, যে একটা মানুষ ঘুমায় গেছে, ঘুমের মাঝখানে ধরেন 11টার সময় ঘুমায় গেছে, তার হচ্ছে 2টা বা 3টার দিকে এই প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাচ্ছে, ঠিক আছে? এবং এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নকচিউরিয়া, ঠিক আছে? তাহলে এই হাইপারঅসমোলারিটি যদি ডেভেলপ না করে তখন কিন্তু এই নকচিউরিয়া ডেভেলপ করতে পারে, ঠিক আছে? ওকে, যদিও নকচিউরিয়া ডেভেলপ করার আরও অনেক কারণ আছে, যেমন ধরেন এখানে এমন হইলো যে প্রোস্টেটটা পিটান প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে তখন কি বেশি বেশি ইউরিন পাস করতে পারবে না, তখন দেখা যাবে একটু ইউরিন পাস করার পরেই এখানে বাকি ইউরিনটা থেকে যাইতেছে, আবার একটু পরে ইউরিন করার ইচ্ছা জাগতেছে, ঠিক আছে? তখন এই সমস্যা হতে পারে। বা ধরেন এখানে কোনো কারণে যে আমাদের এই জায়গাটাতে কোনো একটা সমস্যা হয়ে গেছে, সমস্যা হওয়ার কারণে এটা ঠিক মতো কাজ করতে পারতেছে না, দেখা গেলো যে একটু ইউরিন পাস করতেছে, বাকিটা ইউরিন এখানে থেকে যাইতেছে, ঠিক আছে? এটা নিয়ে যদিও নেক্সট ক্লাসে আরও কথা বলবো। বা হচ্ছে আমাদের যে ইউরেথ্রা, ধরেন ইউরেথ্রা কোনো কারণে ব্লক, তখনও খুব বেশি ইউরিনেট করতে পারতেছে না। তো এই সমস্যাগুলো আলটিমেটলি নকচিউরিয়াকে বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে ঘটনাগুলো ঘটতেছে, একটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার এবং কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারের মধ্যে কি মাধ্যমে কি হইতেছে? এখানে হাইপারঅসমোলারিটিটা তৈরি হইতেছে এবং এই যে হাইপারঅসমোলারিটি এটাকে পারসিস্ট করে রাখতেছে আলটিমেটলি কে? এই কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, ঠিক আছে? ওকে, তো এই যে চিত্রটা, এই চিত্রটাতে মেইনলি এটাকে বুঝাইতেছে, ঠিক আছে? যে এদিক দিয়ে যে সোডিয়াম ক্লোরাইড আসতেছে, এই সোডিয়াম ক্লোরাইডটা এখানে অ্যাবজর্ব হইতেছে, পাশাপাশি এখান থেকে পানিটা বের হয়ে যাইতেছে যতই ব্লাডটা নিচের দিকে আসতেছে। এতে কি হইতেছে? দেখেন উপরে যত কালার হালকা, নিচের দিকে দেখেন কালার অনেক মানে গাঢ়, ঠিক আছে? তার মানে কি এখানে হচ্ছে অসমোলারিটিটা বেশি এবং আস্তে আস্তে যেটা যখন আবার উপরের দিকে যাইতেছে তখন কি? তখন
এই জায়গাটা থেকে আসলে সলিউটগুলোকে এখানে রাখতেছে এবং এখান থেকে এখানে পানি অ্যাড করতেছে, যার কারণে আলটিমেটলি উপরের দিকে যাওয়ার সময় এর অসমোলারিটি কিছুটা বেশি হলেও খুব বেশি হয় না, ঠিক আছে। এবং এই জায়গাটায় এই আমাদের যে আয়নগুলো সলিউটগুলো এগুলো বেশি বেশি থেকে যায়, যার কারণে হাইপার অসমোলারিটিতে অনেক দীর্ঘক্ষণ ধরে পারসিস্ট করে, ঠিক আছে। ওকে, তো এই কথাগুলো আশা করি সমস্যা হওয়ার কথা না বুঝতে। কখনো যদি কোনো সমস্যা হয় যে অ্যান্টিডায়াবেটিক হরমোন আসতে পারতেছে না, ধরেন অ্যান্টিডায়াবেটিক হরমোন আসতেছে কোত্থেকে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে, তাহলে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো কারণে ধরেন ট্রমা হয়ে গেল, ঠিক আছে, ট্রমা হয়ে গেলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কি আসতে পারতেছে না, অ্যান্টিডায়াবেটিক হরমোন আসতে পারতেছে না, মানে কমে যাইতেছে। তখন কি এই কাজগুলো করতে পারবে? করতে পারবে না। তখন অনেক বেশি ডাইলিউটেড ইউরিন আলটিমেটলি চলে যাবে, মানে বডি থেকে ফ্লুইড কমে যাবে। তো বডি ফ্লুইড কমে যাওয়ার কারণে, মিলি ওয়াটার কমে যাওয়ার কারণে তখন আবার কি আমাদের ব্লাড হাইপারঅসমোলার হয়ে যাবে, তাই না? ওকে, তো এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এডিএইচ কম হওয়ার কারণে এক্সেস পরিমাণ ইউরিন তৈরি হবে, যেটা প্রায় 15 লিটার পর্যন্ত হতে পারে একদিনে। কত লিটার? 15 লিটার পর্যন্ত হতে পারে। তাহলে এই যে ঘটনাটা এক্সেস ইউরিন তৈরি হচ্ছে, এটাকে বলা হয় সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। তো এই ক্ষেত্রে যেহেতু অ্যান্টিডায়াবেটিক হরমোন কম আসতেছে, তাই আমরা যদি এটা চিকিৎসা করতে যাই, তাহলে আমরা অ্যান্টিডায়াবেটিক হরমোনের চিকিৎসা করতে পারি। তো সিনথেটিক যে অ্যান্টিডায়াবেটিক হরমোন, সেটাকে বলা হয় কি? সেটা হচ্ছে আমাদের ডেসমোপ্রেসিন। কি? ডেসমোপ্রেসিন। এই ডেসমোপ্রেসিন দিয়ে দিলে আলটিমেটলি এটা কাজ করতে পারবে, কারণ এটা হচ্ছে সিনথেটিক অ্যান্টিডায়াবেটিক হরমোন। ওকে, এখন ধরেন যে অ্যান্টিডায়াবেটিক হরমোন ঠিক আসতেছে, সমস্যা নাই, কিন্তু অ্যান্টিডায়াবেটিক হরমোন কিভাবে কাজ করে? যে এই জায়গাটাতে যে ভিটু রিসেপ্টর থাকে, অ্যান্টিডায়াবেটিক হরমোনটা এই ভিটু রিসেপ্টরের উপর গিয়ে কাজ করে, এবং এটা বিভিন্ন পাথওয়ের মাধ্যমে আলটিমেটলি কি করে? সাইক্লিক এএমপির পরিমাণ বাড়াতে সাহায্য করে, যেটা আলটিমেটলি প্রোটিন কাইনেজের উপর অ্যাকশন ঘটায়। ওকে, এবং কি করে? প্রোটিনগুলোকে ফসফোরাইলেট করে। তো এখন যদি এরকম হয় যে অ্যান্টিডায়াবেটিক হরমোন যেখানে যে রিসেপ্টর এসে বাইন্ড করতেছে, সেই রিসেপ্টরের সমস্যা, অথবা রিসেপ্টরে বাইন্ড করার পরে যে পরবর্তী যে মেকানিজমগুলো, মানে সাইক্লিক এএমপি এর পরিমাণ বাড়া বা হচ্ছে প্রোটিনকে ফসফোরাইলেট করা, এই যে মেকানিজম বাইন্ড করার পর থেকে যে ঘটনাগুলো ঘটতেছে, এইখানে যদি কোনো সমস্যা হয়, তখন আলটিমেটলি এই ডিএস আসলেও লাভ নাই, কাজ করতে পারবে না। তো এটাকে বলা হয় নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। এটা কি নেফ্রনের নিজস্ব কারণে হইতেছে, বা নেফ্রনের কোনো একটা সমস্যা যার কারণে হচ্ছে, তাই না? ওকে, তো এর কারণে আলটিমেটলি কি ওই ঘটনা সেম, যে আমাদের কি হবে? আমাদের বডি থেকে এক্সেস পরিমাণ পানি বের হয়ে যাইতেছে। তার মানে এখানে কি অসমোলারিটি অনেক বেশি। ওকে, তো এখন যদি আমি অসমোলারিটি কমাই দিতে চাই, তাহলে কি আমাদেরকে সলিউট অ্যাবজর্পশন কমাতে হবে, ঠিক আছে। ওকে, তো এই সলিউট অ্যাবজর্পশন কমানোর জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা ড্রাগ ইউজ করি। সেটা কি? সেটা হচ্ছে থায়াজাইড ডায়াবেটিক্স। কি? থায়াজাইড ডায়াবেটিক্স। সেটা কি? সেটা হচ্ছে এই জায়গাটাতে, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে ব্লক করে দেয়, থায়াজাইড ডায়াবেটিক্স। এখন বলতে পারেন যে ভাই আমি এটা ব্লক করলে ভালো হতো না? এটা ব্লক করলে অনেক বেশি পরিমাণ সোডিয়াম বের হয়ে যেতে পারে, ঠিক আছে। এই জন্য দেখা যায় যে খুব অ্যাকিউট সমস্যা ছাড়া, বা হচ্ছে খুব বেশি সমস্যা ছাড়া লোক ইউজ করে না, ঠিক আছে। থায়াজাইডগুলো সাধারণত ইউজ করে। ওকে, তো এতে কি হবে? এতে হচ্ছে এখান থেকে সলিউটগুলো বের হয়ে যাবে, মানে ধরুন সোডিয়াম ক্লোরাইড এগুলো বের হয়ে যাবে, তার কারণে এই জায়গাটাতে এক্সেস পরিমাণ সলিউট থাকতে পারবে না, ঠিক আছে। তো আলটিমেটলি কি হবে? এই জায়গাটার অসমোলারিটি কম থাকবে, ঠিক আছে। ওকে, আবার নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে এই অসমোলারিটি বেশি থাকার কারণে কিন্তু এডিএস রিলিজ বেশি হতে পারে, কিন্তু সেই এডিএসগুলো আলটিমেটলি কাজ করতে পারবে না, ঠিক আছে। তো এই তো গেল সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস আর হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। ওকে, এখন এই নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস কেন হয়, এটা যদি বলি যে এই রিসেপ্টরে কেন সমস্যা হয়, বিভিন্ন কারণে হতে পারে। একটা কারণ হচ্ছে ধরেন লিথিয়াম যে ড্রাগ, এই লিথিয়াম ড্রাগ এটা ইউজ করলে এইখানে সমস্যা হতে পারে। এই যে রিসেপ্টরে বাইন্ড করার পরে যে মেকানিজমগুলা, এই পোস্ট রিসেপ্টরের যে মেকানিজম, এই মেকানিজমে সমস্যা করে মেনলি লিথিয়াম। তারপরে আরো কিছু ওষুধ, যেমন হচ্ছে টেট্রাসাইক্লিন। কি? টেট্রাসাইক্লিন। এবং টেট্রাসাইক্লিন গ্রুপের আরো ওষুধ, যেমন হচ্ছে বিশেষ করে ডেমেক্লোসাইক্লিন। কি? ডেমেক্লোসাইক্লিন। এই ওষুধগুলো কি করে? এই ওষুধগুলো হচ্ছে আলটিমেটলি এই ভিটু রিসেপ্টরে কাজ করতে দেয় না, ঠিক আছে, ভিটু রিসেপ্টরকে ভালোভাবে কাজ করতে দেয় না। তাহলে এর কারণে আলটিমেটলি কি হতে পারে? এগুলোর কারণে আলটিমেটলি এই নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস তৈরি হতে পারে, ঠিক আছে। ওকে, এখন আরেকটা সমস্যা আছে, যেটাকে বলা হয় কি, যেটা হচ্ছে এক্সেস পরিমাণ এডিএইচ রিলিজ হয়। এগুলোতে তো এডিএইচ কাজ করতে পারতেছিল না বা তৈরি হইতেছিল না। আরো কিছু সমস্যা আছে যেগুলোতে আলটিমেটলি কি হয়, সেগুলোতে হচ্ছে এক্সেস পরিমাণ এডিএইচ রিলিজ হয়। সেই সমস্যাটাকে কি বলে? সেই সমস্যাটাকে বলে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ রিলিজ। সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ রিলিজ,
ঠিক আছে? ওকে, তো এইটাতে কি ঘটনাটা ঘটে সেটা যদি একটু বলার চেষ্টা করি। দেখেন আমাদের যদি লাং ক্যান্সার হয়, ধরেন এটা হচ্ছে আমাদের লাং, এই লাং ক্যান্সার হলে এই লাং ক্যান্সারের কারণে কি হতে পারে, যে লাং ক্যান্সারের মাধ্যমে এখান থেকে অনেক বেশি এডিএস রিলিজ হতে পারে। ঠিক আছে, যদিও লাং থেকে এডিএস আসা উচিত ছিল না, কিন্তু এই যে ক্যান্সার হয়ে গেছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট জায়গা থেকে, এই জন্য কি আসতেছে, আলটিমেটলি এডিএস রিলিজ হইতেছে। বা কখনো কখনো এরকম হতে পারে যে আমাদের ব্রেনে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা সমস্যা হয়ে গেছে, যার কারণে কি কি সমস্যা হতে পারে, যেমন হচ্ছে স্ট্রোক হতে পারে বা বিভিন্ন হেমোরেজ হতে পারে। এই হেমোরেজগুলো পরবর্তীতে আপনারা যখন 5th কার্ড বা 6th কার্ড পড়বেন তখন আরো ভালোভাবে জানবেন। এখন জাস্ট নামগুলো মনে রাখতে পারেন, যেমন হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজ, সাব অ্যারাকনয়েড হেমোরেজ, বা কিছু কিছু ক্ষেত্রে সাবডিউরাল হেমোরেজ, সাবডিউরাল হেমোরেজ। ঠিক আছে, এই কারণগুলোতে আলটিমেটলি কি হয়, এই কারণগুলোর কারণে আলটিমেটলি অ্যান্টিডায়াবেটিক হরমোনের রিলিজ অনেক বেশি বেড়ে যায়। এখন অ্যান্টিডায়াবেটিক হরমোন কি করবে, বেশি বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে। তো ওয়াটার রিঅ্যাবজর্পশন করলে আলটিমেটলি কি হবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন করলে ধরেন এই লালগুলো হচ্ছে ওয়াটার, তাহলে ওয়াটারের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। তুলনামূলক সোডিয়াম আগে যা ছিল, ধরেন সোডিয়াম এরকম ছিল, ঠিক আছে, এখন বারবার যেহেতু ওয়াটার অ্যাবজর্পশন করতেছে, এই ওয়াটারের পরিমাণটা খুব বেশি বেড়ে যাবে, তাই না? বেড়ে গেলে তাহলে আগের যে সোডিয়াম কনসেন্ট্রেশন, ভলিউমে কোনো সমস্যা হয় নাই, কিন্তু সোডিয়াম কনসেন্ট্রেশনটা কমে গেছে। কেন? কেন? এটা হচ্ছে মেইনলি যে বেশি বেশি পানি রিঅ্যাবজর্পশন করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে কি ডেভেলপ করবে, এখানে হচ্ছে হাইপোনেট্রেমিয়া ডেভেলপ করবে ব্লাডে। ঠিক আছে, ওকে, কিন্তু এখানে কিন্তু ব্লাড ভলিউম বাড়তেছে না, ব্লাড ভলিউম কিন্তু ইউ ভলিউমিক থাকতেছে। কি থাকতেছে? ইউ ভলিউমিক, মানে ব্লাড ভলিউমটা প্রায় নর্মাল থাকতেছে। ওকে, পাশাপাশি এডিএইচ অনেক বেশি সিক্রেশন হওয়ার কারণে কি হবে, অনেক বেশি কি ওয়াটার রিঅ্যাবজর্পশন হইতেছে, বাট সলিউটগুলো কম রিঅ্যাবজর্পশন হইতেছে ইউরিন থেকে। তার মানে ইউরিনের মধ্যে পানি কম কিন্তু সলিউট বেশি যাইতেছে, যার কারণে ইউরিনটা হবে কনসেন্ট্রেটেড। কি? কনসেন্ট্রেটেড। ঠিক আছে, ওকে, এবং ইউরিনের মধ্যে দেখা যাবে, এটা টেস্ট করলে বোঝা যাবে যে এখানে সোডিয়াম বেশি। ওকে, আরেকটা ফিচার হচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের ইডেমা পাওয়া যায় না। কেন? কারণ আপনি লক্ষ্যই করতে পারতেছেন এখানে কিন্তু প্রোটিন কমে যাওয়া বা এই ধরনের কোনো ঘটনা ঘটতেছে না, তার জন্য এখানে কিন্তু কোনো ধরনের ইডেমা পাওয়া যাবে না। ঠিক আছে, ওকে, তাহলে মেইনলি এখানে যেটা হচ্ছে যে এখানে হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করতেছে এবং যে ব্লাডের অসমোলারিটি কমে যাইতেছে। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, আমরা ইনিশিয়ালি যে কাজটা করি সেটা হচ্ছে পেশেন্টকে বলে দিই যে রেগুলার 800 মিলিলিটার এর চেয়ে কম পরিমাণ সে যেন ওয়াটার ইনটেক করে। ঠিক আছে, মানে ওয়াটার ইনটেকে আমরা কিছুটা রেস্ট্রিকশন দিয়ে দিই যে 800 মিলিলিটারের কম ওয়াটার ইনটেক যেন করে। ঠিক আছে, ফার্স্ট লাইন এটা বলি, বাট এখন ধরেন আমরা সেকেন্ড লাইন হিসেবে কি বলি, সেকেন্ড লাইন হচ্ছে যে এডিএস যেহেতু বেশি আসতেছে, আমরা যদি এই রিসেপ্টরটাকে এমন কিছু করতে পারি যে এই যে এডিএস এর জন্য যে রিসেপ্টর ভি2 রিসেপ্টর, এই রিসেপ্টরটা কাজ করতে পারতেছে না। কখন কাজ করতে পারবে না? আমরা দেখেন একটু আগে কিন্তু একটা ড্রাগ দেখছি, ডেমেক্লোসাইক্লিন, এটা কি করতো, এই ভি2 রিসেপ্টরের উপরে এডিএস এর কাজটাকে প্রিভেন্ট করতো। তো এইখানে এই ডেমেক্লোসাইক্লিনটা কাজ করে, ডেমেক্লোসাইক্লিনটা ড্রাগ হিসেবে কাজ করে, যেটা আলটিমেটলি কি করে, এই রিসেপ্টরটাতে অ্যান্টিডায়াবেটিক হরমোনের কাজ করতে দেয় না। ঠিক আছে, ওকে, পাশাপাশি ডিরেক্টলি আমি যদি এই রিসেপ্টরটাকে ব্লকও করে রাখি, ঠিক আছে, সেখানেও কিন্তু ঘটনা সেমই হবে আলটিমেটলি। ঠিক আছে, ওকে, তাহলে ডেমেট্রোসাইক্লিনটা মেইনলি কি করতেছে, এটা হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন, যেটা এটার এই রিসেপ্টরের প্রতি রেসপন্সিভনেস কিছুটা কমায় দিতেছে। ঠিক আছে, ওকে, তাহলে এই কাজগুলো করা যেতে পারে এই ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ রিলিজ। কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু ড্রাগের কারণেও এই এসআইএডিএইচ হতে পারে। যেমন ধরেন আমরা যদি থায়াজাইড ইউজ করি, থায়াজাইড কি করে, আমাদের বডি থেকে যে ইলেকট্রোলাইটগুলো পানির সাথে বের করে দেয়। তার মানে কি, বডিতে টোটাল ভলিউমটা কমে যেতেছে। তো ভলিউম কমে গেলে আরও সমস্যা হতে পারে না? তো ভলিউমের কারণে আলটিমেটলি ব্লাড প্রেশার কমে গিয়ে সেটার মাধ্যমে এডিএইচ রিলিজ হতে পারে, আমরা যেটা অলরেডি পড়ে আসছি, তাই না? তাহলে এর মাধ্যমে কি থাইরয়েড রিলিজ হতে পারে। তাছাড়াও আমরা এই যে অহরহ অমেপ্রাজল খাই, তাই না, গ্যাস্ট্রিক এর সমস্যার জন্য, ঠিক আছে, এই ওমেপ্রাজলের কারণেও কিন্তু কি হতে পারে, এই সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ রিলিজ হতে পারে। ঠিক আছে, এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবো। এবং আশা করি আপনি দেখতে পাইতেছেন যে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ রিলিজ, এটার একটা ড্রাগ বা একটা কারণ হিসেবে থাকতেছে থায়াজাইড, তাই না? এবং এটার একটা ওষুধ হচ্ছে কি, একটা ওষুধ হচ্ছে ডেমেক্লোসাইক্লিন। আবার আমরা যে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস পড়ে ফেলছি, এই নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে যে কারণের মধ্যে কিন্তু একটা কি ছিল, এই যে টেট্রাসাইক্লিন বা ডেমেক্লোসাইক্লিন, যে এদের কারণে হতে পারে। পাশাপাশি এখানকার ড্রাগ কি ছিল, এখানকার ড্রাগ কিন্তু ছিল থায়াজাইড।
মানে কি আমি এটা কি বলতে পারি যে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে 1/SI/ADH, তাই না? মানে আর কি বোঝানোর জন্য বলতে পারি যে এটার যে ওষুধগুলা, এটা হচ্ছে এটাতে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করবে, এবং এটার যে ওষুধগুলা সেটা হচ্ছে এই SI/ADH করবে। পাশাপাশি এটার জন্য আমি যে ওষুধ দিব সেটা হচ্ছে এটার জন্য আবার এটা আবার হয়ে যেতে পারে, তাই তো? ওকে, তো আশা করি এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো আজকে এতটুকুই।